সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবারও ফিরে আসলাম পঞ্চম শ্রেণী গণিত। আজকে আমরা আলোচনা করব জ্যামিতি নিয়ে এবং আমাদের আজকের মূল বিষয় হবে বৃত্ত। বৃত্ত তোমরা সবাই চিনো, গোলাকার। এই যে জ্যামিতি, সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর জন্য এবং উপরের লেভেলের জন্য জ্যামিতিগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে পঞ্চম শ্রেণীর জ্যামিতি অনেক স্টুডেন্ট আছে এটাকে এড়িয়ে চলে বা ভয় পায়। আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো আমরা শুরু করি আমাদের আজকের আলোচ্য বিষয়। আমরা প্রথমে জ্যামিতি নিয়ে একটু কথা বলি। এখানে জ্যামিতি শব্দটা জ্যামিতি শব্দটাকে যদি আমরা খেয়াল করি, এই জ্যামিতির মধ্যে আমরা দুইটা পার্ট পাই, একটা হচ্ছে জ্যা আর একটা হচ্ছে মিতি। অর্থাৎ জ্যা এবং মিতি এই দুইটা পার্ট নিয়েই একটা ওয়ার্ড গঠিত হয়েছে, জ্যামিতি। এখানে জ্যা শব্দের অর্থ হচ্ছে ভূমি এবং মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে আমরা জ্যামিতি শব্দের অর্থ বলতে পারি ভূমির পরিমাপ। তাহলে আমরা জানলাম জ্যামিতি শব্দটা দুইটা পার্টে বিভক্ত, একটা হচ্ছে জ্যা যার অর্থ হচ্ছে ভূমি, আরটা হচ্ছে মিতি যার অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে আমরা জ্যামিতি শব্দের অর্থ বলতে পারি ভূমির পরিমাপ। তাহলে আমরা জ্যামিতি কাকে বলে যদি বলি এই শব্দের অর্থ থেকে, তাহলে যে বিষয়ে বা যে পুস্তকে ভূমির পরিমাপ সম্পর্কিত আলোচনা করা হবে সেটাকে আমরা জ্যামিতি বলতে পারি। অবশ্যই জ্যামিতি নিয়ে আলাদা আলাদা অনেক পার্ট আছে। এই জ্যামিতি আমাদের অবশ্যই জানতে হবে, কারণ আসলেই আমরা জ্যামিতি নিয়ে অনেক কাজ করি। যেমন আমরা যখন কোনো চিত্র আঁকতে যাই বা তুমি যখন খেলনা করো, তখন তুমি বিভিন্ন অ্যাঙ্গেলের বা চতুর্ভুজ, বৃত্তের মতো, আয়তের মতো অনেক ধরনের ডিজাইন করে ফেলো। আসলে এগুলো জ্যামিতি ছাড়া আর কিছুই না। ওকে, তাহলে আমরা আজকে জ্যামিতির মধ্যে বৃত্ত নিয়ে আলোচনা করব। বৃত্ত নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমরা একটা বৃত্ত আঁকবো, তার বিভিন্ন অংশ চিহ্নিত করব এবং বৃত্তের বিভিন্ন অংশের সংজ্ঞাগুলো আমরা জানব। ওকে, তাহলে আমরা একটা প্রশ্ন লিখতে পারি এটার আলোকে, হয়তো বা পরীক্ষায়ও আসতে পারে, যে বৃত্তের বিভিন্ন অংশ চিহ্নিত করো অথবা বৃত্তের বিভিন্ন অংশের সংজ্ঞা দাও। তাহলে আমরা আজকে মূলত আলোচনা করব এই দুইটা প্রশ্নের আলোকেই। আমরা প্রথমে দেখব বৃত্তের বিভিন্ন অংশের চিহ্নিত চিত্র, তারপর দেখব আমরা বৃত্তের বিভিন্ন অংশের সংজ্ঞা। তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে একটা বৃত্ত আঁকবো।
আমরা এখন মাপ নিয়ে আঁকবো না, আগে আমরা যে কোনো মাপ নিয়ে একটি বৃত্ত আঁকবো। তাহলে আমরা যদি জ্যামিতি আঁকতে যাই, জ্যামিতি আঁকার জন্য আমাদের জ্যামিতি সরঞ্জাম লাগবে। মিনিমাম আমাদের একটি জ্যামিতি বাক্স লাগবে, যে কোনো মানের বা যে কোনো কোম্পানির নেওয়া যায়, এটা কোনো সমস্যা না। এই বৃত্ত আঁকার জন্য আমাদের যে সরঞ্জামগুলো লাগবে সেটা আমি দেখাচ্ছি। আমাদের লাগবে হচ্ছে এই যে একটা পেন্সিল কম্পাস, যার এক প্রান্তে কাঁটা থাকে, আরেক প্রান্তে পেন্সিল আটকানোর একটা ব্যবস্থা থাকে। এরপরে আমাদের লাগবে হচ্ছে একটা পেন্সিল। যদি বা জ্যামিতি বাক্সে একটা পেন্সিল থাকে, সেই পেন্সিল আমরা ইউজ করব না, কারণ সেই পেন্সিলটা বেশি ভালো মানের না, একটু নর্মাল টাইপের। এই জন্য আমরা যে কোনো কোম্পানির 2B, HB, 4B ইত্যাদি ইউজ করতে পারি। যেমন আমি একটা রাখছি, সেটা হচ্ছে এটা 4B। আমরা সাধারণত HB বা 2B ইউজ করব, কারণ 4B হলে একটু বেশি মোটা হয়ে যায় দাগগুলো। তাহলে আমরা ভিন্ন কোম্পানির একটা আলাদা একটা পেন্সিল নিব, কারণ এই পেন্সিল দিয়ে ভালো লেখাগুলো ধরে না বা বোঝা যায় না। এরপরে আমাদের লাগবে হচ্ছে মিনিমাম আমাদের একটা ইরেজার লাগবে, যেটা দিয়ে আমরা যদি দরকার হয় মোছার জন্য। এরপরে সব সময় কিন্তু আমরা পেন্সিল দাঁত দিয়ে রাখবো। এই যে দাঁত দেওয়ার জন্য আমরা যে এটা ব্যবহার করতে পারি, কারণ পরীক্ষার সময় যদি আমাদের দাঁত দিতে হয় তাহলে কিন্তু সময় নষ্ট হবে। এরপরে মিনিমাম একটা স্কেল লাগবে, ছোটো স্কেল হলেই ভালো, বা যে কোনো স্কেল ইউজ করা যায়। এখন আমরা অনেকেই জানি না আসলে পেন্সিল দিয়ে আমরা কি করি। ধরো একটা বৃত্ত আঁকতে বললে, ধরো যন্ত্রপাতি যদি তোমাকে দেওয়া হয়, অনেকে যেটা করে এমনি ঢুকাই দিয়ে এটাকে টাইট করে দিয়ে এটা আঁকে। আসলে এটা হচ্ছে ফল্ট, এটা হচ্ছে ভুল, এটা করা যাবে না। যেটা করতে হবে, যে কোনো শক্ত জায়গায়, যে কোনো ধরনের একটা সমতল জায়গায় শক্ত হতে হবে। আমি এখানে দেখাচ্ছি, বা টেবিলে করা যায়, শক্ত জায়গায় রাখতে হবে। শক্ত জায়গায় এটাকে খোলা রাখা যাবে না, একদম এটাকে লাগিয়ে তারপরে আমরা পেন্সিলটা ঢুকাবো। ঢুকালে যেটা হয়, এখান থেকে কম বেশি হয়ে যেতে পারে। এই জন্য আমাদের যেটা করতে হবে, শক্ত জায়গায় বসাবো, বসিয়ে আমরা এটাকে একদিকে ধরে রাখবো। যেমন আমি যে আঙ্গুল দিয়ে এটাকে ধরে রাখলাম, আমি অন্য কোনো হাত দিলাম না, এই যে এটা সমান হলো। অর্থাৎ আমাকে দেখতে হবে শক্ত জায়গায় ঠিক এই যে কাঁটা এবং পেন্সিলের মাথা দুইটা সমান হচ্ছে কিনা, কারণ এই দুইটা সমান না হলে তোমার চিত্রটা পারফেক্ট হবে না। যদি সমান হয় তাহলে সমান আমরা হাতের উপর করব না, শক্ত জায়গায় দিয়ে করব, তারপর ভালো করে এটাকে আটকিয়ে দিব। আরও একটা বিষয় হচ্ছে, পেন্সিল কম্পাসের বেলায় পেন্সিল কম্পাসটা যাতে নড়বড় না করে, অর্থাৎ না নড়ে, সেটার জন্য যেটা করতে হবে, আগে আমরা দেখবো এটা শক্ত কিনা। আমি যতটুকু জায়গায় নিয়ে যতটুকু জায়গায় থাকে কিনা, থাকলে ভালো। যদি দেখা যাচ্ছে না, আমি যদি নিয়ে গেলাম এটা একটু ছোটো হচ্ছে বা নড়তেছে বা আঁকার সময়, সেটার জন্য যেটা করতে হবে, এখানে যে একটা স্ক্রু আছে, আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে বা যে কোনো স্ক্রু ড্রাইভার দিয়ে এটাকে আমরা শক্ত করে টাইট করে দেবো। তাহলে কিন্তু শক্ত হবে। আমি যতটুকু সাইজে করবো ততটুকুতে থাকবে, নড়বে না আর। কারণ নড়লে আমি চাচ্ছি একটা মাপে রাখতে, সেটা আর একটা মাপে হয়ে যাবে। ঠিক আছে? তো এখন আমরা যে আমার কম্পাস রেডি আছে, আমি যে কোনো বৃত্ত এঁকে ফেলতে পারি। ধরো আমার যদি সাদা কাটা হয়, আমি যে কোনো এক জায়গায় বসে এটাকে কি করে ফেলবো, বৃত্তটা এঁকে ফেলবো। যদি এটা দিয়ে বুট আঁকা যাবে না, এই জন্য আমি যন্ত্র ছাড়াই এমনি একটা বৃত্ত আঁকতেছি। ধরো আমি এই জায়গায় কম্পাসটা বসাবো, তাহলে এটাকে কেন্দ্র করে, অর্থাৎ এখানে কোনটা বসাবো আমি বলে দিচ্ছি। আমি যেখান থেকে বৃত্তটা আঁকবো সেখানে আমাদের এই যে কাঁটাটা বসাইতে হবে। ধরো আমি এখান থেকে আঁকবো, তো এই জন্য আমি এটা বসাবো, তারপর এটাকে ঘুরিয়ে আনবো। তো এখানে আর দেখা যায় বৃত্ত আঁকতে গেলে অনেকে যেটা করে সেটা হচ্ছে, ধরো আমি যেহেতু এইখানেই দেখাই, এখানে বৃত্তটা আঁকবো,
যেটা করে ধরো আমি এখানে একটা রাউন্ড নিলাম, একটু বড় করে রাখলে মনে সুবিধা হয়। এখানে একটা রাউন্ড নিলাম। অনেকে যেটা করে হাতটাকে এইভাবে বাঁকা করে ফেলে, এটা করা যাবে না। আমি হাতটা সোজা রাখবো। দেখো আমি খাতাটা কিন্তু ঘুরাইতে পারি, খাতা কিন্তু আমার কিন্তু হাত ঘোরানোর দরকার নাই। এই যে খাতাটা ঘোরার পর আমি বৃত্তটা কিন্তু এঁকে ফেলতে পারলাম। অর্থাৎ আমাদের হাত এইভাবে বাঁকা করার দরকার নেই। হাতা থাকবে, খাতাটাকে আমি যে কোনো অ্যাঙ্গেল ঘুরাইতে পারি, আমার হাত বাঁকা করার দরকার নাই। হাত বাঁকা করলে যেটা হয় অনেক সময় বৃত্তটা এলোমেলো হয়ে যেতে পারে। এখন আমি হাতটা ঘুরাইলাম না, এটা খুব সুন্দর একটা বৃত্ত হয়ে গেল। ঠিক আছে, ওকে। তো তোমরা আমার সাথে ট্রাই করতে পারো। আশা করছি ইতিমধ্যে তোমরা এঁকে ফেলেছো। যেহেতু আমার কাছে এখন বোর্ড আঁকার জন্য যন্ত্রপাতি নেই, তাই আমি এমনি একটা বৃত্ত আঁকতেছি, যদি বা সেই রকম বৃত্ত নাও হতে পারে। আপাতত আমি এটাকে বৃত্ত বলতেছি। ওকে, তাহলে এদিকে থাকাও। আমি একটি বৃত্ত আঁকলাম। ধরো আমি মনে করলাম যে এই বিন্দু থেকে আমি বৃত্তটা এঁকেছি। এখন আমরা বৃত্তের বিভিন্ন অংশ চিহ্নিত করব। যদি বা সম্পূর্ণ একেবারে গোল হয় নাই, মোটামুটি বৃত্তের মতো দেখাচ্ছে, এতটুকুই এনাফ। তাহলে এখন আমরা দেখি বৃত্তের কি কি অংশ থাকতে পারে। যে হয়ে গেল, আমরা লিখলাম হচ্ছে কেন্দ্র। এখানে কেন্দ্র হচ্ছে যে বিন্দু থেকেই আমরা বৃত্তটা আঁকবো। তাহলে এই বিন্দু থেকে আমরা বৃত্তটা এঁকেছি, এই জন্য আমি এটাকে জাস্ট এদিকে চিহ্ন দিয়ে বলতেছি এটা হচ্ছে আমার কেন্দ্র। এরপরে এটা হচ্ছে ব্যাসার্ধ। এই যে এই অংশটা, তারপর আমরা দিচ্ছি ব্যাস। ব্যাস হচ্ছে এই অংশটুকু, এটা হচ্ছে পুরাটা হচ্ছে ব্যাস, অর্থাৎ এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত। তারপরে এটা হচ্ছে যে, এরপরে এটাকে আমরা এই অংশটাকে আমরা বলতেছি বৃত্তচাপ। আর এই যে সম্পূর্ণ অংশটা, এটাকে আমরা বলবো হচ্ছে পরিধি। ব্যাস হচ্ছে এক প্রকার জ্যা, যেটা হচ্ছে কেন্দ্রগামী জ্যা। সবচেয়ে বড় জ্যার নাম হচ্ছে ব্যাস। আর এটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ এবং ব্যাসের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। এখন আমরা বৃত্তের বিভিন্ন অংশ দেখলাম। কি কি দেখেছি? কেন্দ্র। কেন্দ্র কি? যে বিন্দু দিয়ে বৃত্ত আঁকা হয়। সংক্ষেপে বোঝার জন্য আমরা সংজ্ঞাগুলো লিখবো একটু পরে। তারপর হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, সেটাকে আমরা বলবো ব্যাসার্ধ। আর পরিধি থেকে যে কেন্দ্রগামী যে জ্যাটা যাবে তার নাম হচ্ছে ব্যাস। আর পরিধির যে কোনো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমরা বলতেছি জ্যা। আর পরিধির যে কোনো একটা অংশকে আমরা বলবো বৃত্তচাপ। আর সম্পূর্ণ বক্ররেখা যেটা বৃত্তে সম্পন্ন হয় সেটাকে আমরা বলতেছি পরিধি। এখন আমরা সংজ্ঞাগুলো দেখব। ওকে, প্রথমে আমরা বৃত্তের সংজ্ঞাটা লিখব। এটাকে আমরা লিখবো হচ্ছে একই
সমতলে একই সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী। অর্থাৎ আমরা একটা বিন্দু থেকে বৃত্তটা আঁকি, ওই যে একই সমতল অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে সম দূরবর্তী সকল বিন্দু দ্বারা গঠিত আবদ্ধ ক্ষেত্রকে বৃত্ত বলে। অর্থাৎ আমরা এই বিন্দু থেকে একই সমতল, একটা সমতল আমরা নিলাম, এই বোর্ডটা একটা সমতল যদি চিন্তা করি, তাহলে এই যে একটা বিন্দু নিলাম, একটা বিন্দু থেকে সমদূরবর্তী, অর্থাৎ আমি আরো অনেকগুলো বিন্দু নেব যেগুলো দূরত্ব এখান থেকে এটার দূরত্ব যত, সবগুলোর দূরত্ব যদি সেম হয়, এই যে অনেকগুলো বিন্দু যে একটা ক্ষেত্র তৈরি করবে, তার নামই হচ্ছে বৃত্ত। আমরা বৃত্তের সংজ্ঞা দেখলাম। আবার বলতেছি, একই সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী সকল বিন্দু দ্বারা গঠিত আবদ্ধ ক্ষেত্রের নামকে আমরা বলতেছি বৃত্ত। এরপরে এখন আমরা লিখতেছি কেন্দ্র। তাহলে আমরা এটাকে যদি উল্টা করে বলি, যে নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের পরিধির উপর তাহলে এখানে আমরা বলছিলাম একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী, আমরা ওই বিন্দুটাকে বলতেছি যে নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের পরিধির উপর সকল বিন্দুর দূরত্ব সমান। তাকে বৃত্তের কেন্দ্র বলে। অর্থাৎ এটা যদি একটা বৃত্ত হয়, তাহলে এখানে যে অনেকগুলো বিন্দুর সমষ্টি দ্বারা বৃত্ত গঠিত হয়েছে, নিশ্চয়ই বিন্দুগুলো একটা বিন্দু থেকে সমদূরবর্তী, তাহলে এটি হচ্ছে তার কেন্দ্র। এখান থেকে আমরা যে দূরত্বই মাপি না কেন, সবগুলো দূরত্ব সমান, তাহলে সেটি হচ্ছে তার কেন্দ্র। আবার বলতে, যে নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের পরিধির সকল বিন্দু দূরত্ব সমান, তাকে বৃত্তের কেন্দ্র বলে। তাহলে আমরা বৃত্তের মধ্যে দুইটা অংশের সাথে আমরা পরিচিত হলাম। এখন আমরা বাকি অংশগুলো দেখব। আমি এগুলো একটু মুছে ফেলি। এখন আমরা দেখব হচ্ছে ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো বিন্দুর দূরত্বকে ব্যাসার্ধ বলে। তাহলে আমরা ব্যাসার্ধ কি বলবো? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো বিন্দু দূরত্বকে আমরা বলবো হচ্ছে ব্যাসার্ধ। এরপর আমরা পড়বো হচ্ছে ব্যাস। এটার একটা সংজ্ঞা বলা যায় বৃত্তের বৃহত্তম যে কে ব্যাস বলে।
অথবা বলা যায় যে বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। এখন আমরা পর্ব হচ্ছে পরিধি। আমরা পরিধির বেলায় বলতে পারি বৃত্তের সীমান্ত বরাবর দৈর্ঘ্যকে পরিধি বলে। আর কি ছিল আমাদের? বৃত্তচাপ। এটাকে আমরা বলতে পারি পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। আর কি বাকি ছিল? যে পরিধির যে কোনো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তোকে বৃত্তের যে বলে। তাহলে আবার একটু মিলিয়ে নিই। ব্যাসার্ধ কি? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো বিন্দু দূরত্বকে আমরা বলবো ব্যাসার্ধ। ব্যাস বলবো হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে, অথবা বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। পরিধি বৃত্তের সীমান্ত বরাবর দৈর্ঘ্যকে আমরা বলবো পরিধি। পরিধির যে কোনো অংশকে আমরা বলবো হচ্ছে বৃত্তচাপ। আর পরিধির যে কোনো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমরা বলবো হচ্ছে বৃত্তের জ্যা। ওকে, আমরা বিভিন্ন অংশের সাথে পরিচিত হলাম। এখন আমরা দেখব হচ্ছে বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটা দেখব। এখানে আমরা দেখব হচ্ছে বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। আমরা এখানে বলতে পারি ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, অথবা বলতে পারি ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। নোট করে নাও। তাহলে আমরা আজকে কি পড়লাম? আজকে আমরা জ্যামিতি শব্দটা কি, জ্যামিতি বলেছিলাম দুইটা পার্ট, আবার রিভিউ দিচ্ছি। যেখানে যে অর্থ ছিল ভূমি, আর মিতি শব্দের অর্থ ছিল পরিমাপ। যেখানে জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে ভূমির পরিমাপ। তো আমরা আজকে যে পঞ্চম শ্রেণীর গণিতের মধ্যে জ্যামিতির মধ্যে অনেকগুলো পার্ট আছে, এর মধ্যে আমরা আজকে বৃত্ত নিয়ে আলোচনা করেছি। আমরা বৃত্তের বিভিন্ন চিহ্নিত দেখেছি। বৃত্ত আঁকার জন্য পেন্সিল কম্পাসটা কীভাবে ধরতে হয়, কীভাবে রেডি করতে হয় সেটা দেখেছি, এবং বৃত্তের চিহ্নিত চিত্র আমরা দেখেছি, এবং সবগুলো অংশের সম্পর্ক দেখেছি। এছাড়াও আমরা ব্যাস এবং ব্যাসার মধ্যে যে সম্পর্কটা,
সেটা আমরা দেখেছি। তাহলে আজকে আমরা বৃত্তের বিভিন্ন অংশ সম্পর্কে জানলাম, কীভাবে বৃত্ত আঁকতে হয় সেটা জানলাম। আমরা পরবর্তী ক্লাসে এই যে জ্যামিতির আরও অন্যান্য পার্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা এই যে আজকে যা করেছি সেগুলো রিভিউ দিবা, সেগুলো ভালো করে প্রিপারেশন নাও, সংজ্ঞাগুলো শিখে পেলো। আশা করি তোমাদের কাজে আসবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের মতোই আমাদের অনলাইন ক্লাস এখানেই সমাপ্তি করছি। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকো।